সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগতম জানিয়ে শুরু করছি মেন্ডেলের পরীক্ষা। গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতিবিদ্যার জনক। কি পরীক্ষা তিনি করেছিলেন, কেন তিনি বংশগতিবিদ্যার জনক, সেই পরীক্ষা সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে জানব। গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে আমি আমার বংশগতিবিদ্যার যে প্রথম ভিডিও অর্থাৎ পর্ব 1 যে ভিডিও আমি দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কিন্তু আজ আমরা শুধুমাত্র তার পরীক্ষার যে কি পরীক্ষা তিনি করেছিলেন সেই সম্পর্কে আমরা শুধুমাত্র জানব। তো তার পরীক্ষা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে তিনি মটর গাছের কোন কোন বিপরীত বৈশিষ্ট্যটা বেছে নিয়েছিলেন বা নির্বাচন করেছিলেন। তিনি পরীক্ষা কিভাবে করেছিলেন, তার পরীক্ষা পদ্ধতি কি ছিল, তিনি হঠাৎ করে মটর গাছ বেছে নিলেন কেন, এত গাছ থাকতে হঠাৎ করে মটর গাছটাকে তিনি নির্বাচন করলেন কেন, এবং এই এত বছর আগে যখন বিজ্ঞানের এত অগ্রগতি হয়নি তা সত্ত্বেও তিনি এত সাফল্য পেলেন কিভাবে, কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে, আজ এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। চলো শুরু করা যাক। মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন তার মধ্যে তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা কন্ট্রাস্টিং ক্যারেক্টার নির্বাচন করেছিলেন। সেই বিপরীত বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলো কি কি না, প্রথম বীজের আকার। বিপরীত বৈশিষ্ট্য গোলাকার প্রকট, কুঞ্চিত হলো প্রচ্ছন্ন। 2 নম্বর বীজের বর্ণ, প্রকট হলো হলুদ, প্রচ্ছন্ন হলো সবুজ। 3 নম্বর পরিপক্ক ফলের বা শুঁটির আকৃতি, যে শুঁটিটা আমরা দেখি, প্রকট হলো স্ফীত, প্রচ্ছন্ন হলো খাঁজযুক্ত। ফলের বা শুঁটির বর্ণ সচরাচর আমরা সবুজ দেখি, সেজন্য সবুজ হলো প্রকট, হলুদ হলো প্রচ্ছন্ন, খুব কম দেখা যায়। ফুলের বর্ণ বেগুনি প্রকট, সাদা হলো প্রচ্ছন্ন। কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডের উপরে ফুলটা কোথায় আছে, 2 জায়গায় থাকতে পারে। 1 একদম কাণ্ডের অগ্রভাগে থাকতে পারে, আর 2 কাণ্ডের কক্ষে থাকতে পারে। তো যদি কক্ষে থাকে তাহলে কাক্ষিক, সেটা হলো প্রকট। যদি একদম অগ্রভাগে থাকে তাহলে শীর্ষস্থ, সেটা হলো প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য 2 রকম হতে পারে, 1 লম্বা বা দীর্ঘ, আর 2 বেটে বা খর্ব। লম্বা হলো প্রকট, বেটে হলো প্রচ্ছন্ন। এবারে একটা জিনিস খুব মন দিয়ে দেখো, প্রতিটার যে ইংরাজি প্রতিশব্দ, সেই প্রতিশব্দের প্রথম অক্ষরটা দেখো এখানে পাশে লেখা রয়েছে। গোলাকার মানে রাউন্ড, বড় আর। ইয়েলো হলুদ, সেই জন্য বড় ওয়াই। স্ফীত বা মসৃণ স্মুথ, সেই জন্য বড় এস। সবুজ ইংরাজিতে গ্রিন, বড় জি। বেগুনি ইংরাজিতে পার্পেল, সেই জন্য বড় পি। কাক্ষিক ইংরাজিতে অ্যাক্সিয়াল, সেই জন্য বড় এ। লম্বা বা দীর্ঘ ইংরাজিতে টল, সেই জন্য বড় টি। এবং প্রত্যেকটাই যেহেতু প্রকট বৈশিষ্ট্য সেই জন্য এগুলোকে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়েছে। ঠিক একইভাবে এগুলো প্রচ্ছন্ন এবং কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীত বৈশিষ্ট্য, সেই জন্য এগুলোকে সব ছোট হাতের অক্ষর দিয়ে লেখা রয়েছে। আমাদের পরীক্ষায় যদি আসে তখন আমাদের অনেক সময় অসুবিধা হয় যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেইটা মনে রাখার জন্য তোমরা যদি এই সংকেতগুলো মনে রাখো, অর্থাৎ এই অক্ষরগুলো যদি মনে রাখো, তাহলেই তোমার প্রকট বৈশিষ্ট্যটা বাংলায় মনে পড়ে যাবে। যেমন ধরো পরীক্ষায় এসে যে বীজের আকারে প্রকট কোনটা প্রচ্ছন্ন কোনটা তোমার মনে আসছে না, যে কুঞ্চিতটা প্রকট না গোলাকারটা প্রকট, তুমি শুধু মনে করতে পারছো যে বড় আর। তাহলে আর এর ইংরাজি প্রতিশব্দ কি হতে পারে, রাউন্ড। তাহলে রাউন্ড অর্থাৎ গোলাকার হচ্ছে প্রকট এবং কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। এইভাবে তোমরা খুব সহজেই এই বিপরীত বৈশিষ্ট্যগুলো এবং বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন মনে রাখতে পারবে। মেন্ডেল কিভাবে তার পরীক্ষা করেছিলেন সেটা আমরা এবারে জেনে নেব। তিনি মটর গাছের উপরে পরীক্ষা করেছিলেন। মটর গাছের উপরে পরীক্ষা করতে গিয়ে তিনি 2 ধরনের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রী উদ্ভিদ সবার প্রথমে পছন্দ করেন। যখন এক সংকর জনন ঘটালেন তখন 1 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী উদ্ভিদ নির্বাচন করলেন। যখন দ্বিসংকর জনন ঘটানোর জন্য অগ্রসর হলেন তখন 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী উদ্ভিদ তিনি নির্বাচন করলেন। এইখানে একটা সমস্যা ছিল যে মটর ফুল উভলিঙ্গ, তাহলে উভলিঙ্গ ফুল মানেই তার স্বপরাগযোগ ঘটবে। কিন্তু
স্বপরাগযোগ যদি ঘটে তাহলে সংকরায়নের যে ঘটনা বা তার যে ফলাফল সেটা আমরা সঠিকভাবে পাবো না, কারণ সংকরায়ন ঘটাতে গেলে ইতর পরাগযোগ বা পরনিষেক ঘটতে হবে। এরপর মেন্ডেল ইতর পরাগযোগ ঘটাতে উদ্যোগী হলেন এবং তিনি কোনো একটি বিপরীত বৈশিষ্ট্যের, এই যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল এক সংকর জননের ক্ষেত্রে, তো সেই একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্যের উদ্ভিদকে তিনি বেছে নিলেন, সেই উদ্ভিদগুলোকে স্ত্রী জনিত্রী রূপে চিহ্নিত করলেন। তাদের মধ্যে যখন ফুল হলো সেই ফুলগুলো কুঁড়ি অবস্থাতেই তিনি চিমটে দিয়ে ফুলগুলোর পাপড়িটাকে খুলে ফেললেন। খুলে তার মধ্যে যে পুংকেশরগুলো ছিল সেগুলোকে কাঁচি দিয়ে কেটে সেখান থেকে অপসারিত করলেন। অর্থাৎ পুংকেশর, যেহেতু ফুল কুঁড়ি, অতএব পুংকেশরগুলো অপরিণত। এই অপরিণত পুংকেশরকে এইভাবে পরাগযোগের আগে কেটে সরিয়ে দেওয়ার ঘটনাকে বলা হয় ইমাস্কুলেশন। তিনি এটা কেন করলেন? যাতে স্বপরাগযোগ না ঘটে, পরাগযোগের আগেই পুংকেশরগুলোকে তিনি সরিয়ে দিলেন। এরপরে তিনি কি করলেন? তাহলে ফুল, ওই যে ফুলের মধ্যে যে গর্ভকেশর চক্র পড়ে থাকলো তার গর্ভমুণ্ডের উপরে পলিথিন ব্যাগ আবৃত করে দিলেন, বেঁধে দিলেন, যাতে করে ওই গর্ভমুণ্ডের উপরে বাইরে থেকে কোনো পরাগরেণু উড়ে এসে পড়ে পরাগযোগ না ঘটাতে পারে। তাহলে ফুলটা এখন কিসে পরিণত হলো? একটা স্ত্রী ফুল বা একলিঙ্গ ফুলে পরিণত হলো, অর্থাৎ উভলিঙ্গ মটর ফুল স্ত্রী ফুলে পরিণত হলো, কারণ তার মধ্যে গর্ভকেশর চক্রটা এখন বর্তমান রয়েছে। এরপরে এখানে একটা বৈশিষ্ট্যকে তিনি জনিত্রী রূপে বেছে নিয়েছিলেন, স্ত্রী জনিত্রী রূপে। আরেকটা যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের উদ্ভিদগুলোকে তিনি পুরুষ উদ্ভিদ বা পুরুষ জনিত্রী উদ্ভিদ রূপে নির্বাচিত করে নিলেন। তিনি কি করলেন? সেই ফুলগুলোর পরাগধানী থেকে ব্রাশ বা তুলির সাহায্যে পরাগরেণু সংগ্রহ করলেন, করে একটা প্লাস্টিকের প্যাকেটে, পলিথিনের প্যাকেটে অথবা একটা কাগজের প্যাকেটে বা একটা প্লেটের উপরে সেই পরাগরেণুগুলোকে তিনি সংগ্রহ করলেন এবং ব্রাশ দিয়ে এই ফুলগুলোর, অর্থাৎ প্রথম যে স্ত্রী ফুলগুলোর পলিথিন ব্যাগটাকে সরিয়ে দিয়ে ব্রাশ দিয়ে তার গর্ভমুণ্ডের উপরে বুলিয়ে দিলেন এবং পরাগযোগ ঘটালেন। অর্থাৎ এখানে উনি যেটা করলেন সেটা হলো ইতর পরাগযোগ, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের উদ্ভিদ থেকে পরাগরেণু নিয়ে আরেকটা বৈশিষ্ট্যের উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে তিনি প্রতিস্থাপন করলেন, অর্থাৎ এটা একটা ইতর পরাগযোগ ঘটলো। ঠিক একইভাবে এই সময়ে যদি আমরা এরকম করতে পারতাম যে এখান থেকে পরাগরেণু নিয়ে গিয়ে এই ফুলগুলোর উপরে আমরা দিয়েছি, এবারে এই ফুলগুলোর থেকে পরাগরেণু নিয়ে যদি এই ফুলগুলোকে দেওয়া হতো তাহলেও ইতর পরাগযোগ ঘটতো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ত্রী জনিত্রী বা পুরুষ জনিত্রী কথাটা ব্যবহার করতে পারতাম না, কারণ এই ফুলের পরাগরেণু এই ফুলে যাচ্ছে, আবার এই ফুলের পরাগরেণু এই ফুলে আসছে। সেই ঘটনাটাকে আমরা বলতাম রেসিপ্রোকাল ক্রস। সে ঘটনাটাও করা যায়। এইভাবে যে কৃত্রিম ভাবে পরাগযোগ ঘটানো হলো, এই পরাগযোগ ঘটানোর পরে যে ফুলগুলোর উপরে তিনি পরাগযোগ ঘটালেন, অর্থাৎ এই ফুলগুলোকে তিনি চিহ্নিত করে রাখলেন। এরপরে সময় দিলেন, ওই ফুল থেকে ফল হলো, ফলের মধ্যে তিনি বীজ সংগ্রহ করলেন, সেই বীজ থেকে তিনি নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করলেন। তাহলে এখান থেকে যে অপত্য উদ্ভিদ আমরা পাবো এটা জনিত্রী জনু। তাহলে যে অপত্য উদ্ভিদ আমরা পেলাম সেটাকে আমরা বলতে পারি প্রথম অপত্য জনু বা F1 জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এই F1 জনুর যে উদ্ভিদগুলো উনি পেলেন, মেন্ডেল কি করলেন? এই F1 জনুর উদ্ভিদগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটালেন এবং যেটা পেলেন সেটা হচ্ছে F2 জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ঠিক একইভাবে উনি ওই F2 তে যে উদ্ভিদগুলোকে পেলেন তাদের মধ্যেও আবার একইভাবে স্বপরাগযোগ ঘটালেন এবং সেখান থেকে পেলেন F3 অর্থাৎ তৃতীয় অপত্য জনু বা থার্ড ফিলিয়াল জেনারেশন। মেন্ডেল এই পর্যন্ত এসে তার পরীক্ষা বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ এরপরে আর চতুর্থ অপত্য জনুতে তিনি পরীক্ষা করে অগ্রসর হননি। তার কারণ ওখানে জটিলতা অনেক বেড়ে যাচ্ছিল, সেই জন্য উনি এই পরীক্ষাটাকে সরল করার জন্য থার্ড জেনারেশন অর্থাৎ F3 বা তৃতীয় অপত্য জনু পর্যন্ত তিনি অগ্রসর হয়েছিলেন। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখার বিষয়, সেটা হচ্ছে ইতর পরাগযোগ কেবলমাত্র জনিত্রী জনুর ক্ষেত্রে ঘটানো হয়েছে,
বাদবাকি F1 এর ক্ষেত্রে এবং F2 এর ক্ষেত্রে অর্থাৎ প্রথম অপত্যজনু এবং দ্বিতীয় অপত্যজনুর জীবগুলোর মধ্যে কিন্তু আর ইতর পরাগযোগ ঘটানো হয়নি। এখানে যেটা ঘটানো হয়েছে সেটা হলো স্বপরাগযোগ। এইভাবে মেন্ডেল তার মটর গাছের উপরে তার এক সংকর এবং দ্বিসংকর পরীক্ষাগুলো করেছিলেন। একটা ছোট উদাহরণ দিলে তোমাদের এই 5 এবং 6 নম্বরটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এখানে দেখো, এখানে আমি একটা বৈশিষ্ট্য লিখেছি যে প্রকট, লম্বা, প্রচ্ছন্ন, বেটে। তাহলে আমি ধরে নিলাম যে মেন্ডেল প্রথমে তার এক সংকর জনন পরীক্ষার জন্য এই বৈশিষ্ট্য দুটোকে নির্বাচন করেছিলেন। এখন ধরো যদি লম্বাটাকে উনি নির্বাচন করেন এবং লম্বাটাকে উনি ধরে নিলেন যে স্ত্রী জনিত্রী, তাহলে বেটেটাকে ধরবেন উনি পুরুষ জনিত্রী, অথবা যদি বেটেটাকে স্ত্রী জনিত্রী ধরেন তাহলে লম্বাটাকে ধরবেন পুরুষ জনিত্রী। অর্থাৎ যে কোনো একটা বৈশিষ্ট্যের মানে যতগুলো বেটে মটর গাছ আছে সবগুলো স্ত্রী জনিত্রী, যতগুলো লম্বা মটর গাছ আছে সবগুলো হচ্ছে পুরুষ জনিত্রী, অথবা উল্টোটা, অর্থাৎ সমস্ত লম্বাগুলো স্ত্রী, সমস্ত বেটেগুলো পুরুষ। অথবা এমন হতে পারে কোন স্ত্রী পুরুষের ভেদ করেননি তিনি এখানকার পরাগরেণু এখানে দিয়েছেন, আবার এখানকার পরাগরেণু এর মধ্যে দিয়েছেন, ফলাফল একই হবে। যাই করা হোক না কেন এর পরাগরেণু এখানে দিলেও যা হবে, এর পরাগরেণু এখানে দিলেও তাই হবে। অর্থাৎ এক সংকর জননের ক্ষেত্রে উনি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন। দ্বিসংকর জননের ক্ষেত্রে উনি কি করেছিলেন সেটা আমরা এবার একটু দেখে নেব। দ্বিসংকর জননের ক্ষেত্রে ধরা যাক এই হলুদ এবং গোলাকার এই দুটো বৈশিষ্ট্যকে নিয়ে তিনি স্ত্রী জনিত্রী নির্বাচন করেছিলেন, কুঞ্চিত সবুজকে নিয়ে তিনি পুরুষ জনিত্রী নির্বাচন করেছিলেন, অথবা এটাকে নিয়ে স্ত্রী জনিত্রী, এটাকে নিয়ে পুরুষ জনিত্রী। অর্থাৎ সেখানে আর আমরা একটি বিপরীত বৈশিষ্ট্য বলতে পারবো না, তখন বলবো দুটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোনো উদ্ভিদকে স্ত্রী জনিত্রী রূপে নির্বাচন করেছিলেন, আর অপর দুটো বৈশিষ্ট্য যুক্ত জনিত্রী উদ্ভিদকে তিনি স্ত্রী পুরুষ জনিত্রী হিসাবে নির্বাচন করেছিলেন। তাহলে এইভাবে আমরা মেন্ডেলের পরীক্ষাকে বর্ণনা করতে পারি। এবারে আমরা দেখে নেব যে মেন্ডেল মটর গাছকে কেন নির্বাচন করতে গেলেন, এত গাছ থাকতে কেন মটর গাছ। তার প্রথম কারণ হচ্ছে মটর গাছ খুব দ্রুত অল্প জায়গার মধ্যে স্বল্প পরিসরে বংশ বিস্তার করতে পারে এবং এর যে জীবন চক্র সেটাও খুব অল্প সময়ের মধ্যে সংগঠিত হয়, ফলে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো জেনারেশন নিয়ে এদের সঙ্গে কাজ করা যায়। বলা হয় যে মেন্ডেল প্রায় 30,000 মটর গাছ নিয়ে কাজ করেছিলেন। সেই জন্যই এত বিপুল সংখ্যক রেজাল্ট তার কাছে ছিল বলে, এত বিপুল সংখ্যক ফলাফল তার কাছে ছিল বলে তার সাফল্য তিনি পেয়েছিলেন। এটা তার সাফল্য লাভের অন্যতম প্রধান কারণ, সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে দ্বিতীয় কারণ কি না, মটর গাছকে খুব সহজে ফলানো যায়, খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। বিপরীত বৈশিষ্ট্যের সমাহার 3 নম্বর পয়েন্ট। এই যে এতগুলো বিপরীত বৈশিষ্ট্য কোন গাছের ক্ষেত্রে কিন্তু এতগুলো ভালো, এত কন্ট্রাস্টিং ক্যারেক্টার, মানে একটা আরেকটার থেকে খুব সহজেই আলাদা করা যায়। যেমন হলুদ ও সবুজ খুব সহজে আলাদা করা যাচ্ছে, বেগুনি সাদা, লম্বা বেটে, কাক্ষিক শীর্ষস্থ, গোলাকার কুঞ্চিত, মানে প্রতিটা বৈশিষ্ট্যই একদম কন্ট্রাস্টিং, একটা আরেকটার সঙ্গে বিশাল পার্থক্য রয়েছে যেটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। সেই জন্য বলা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যের সমাহার। 4 নম্বর হচ্ছে বিশুদ্ধ অপত্য উৎপাদন। এটা একটা কারণেই সম্ভব হয়েছে, তার কারণ হচ্ছে মটর ফুল উন্মিলিত হওয়ার আগেই তার স্বপরাগযোগ ঘটে যায়, অর্থাৎ তার যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক সেটা ফুলের দলমণ্ডল খুলে প্রস্ফুটিত হওয়ার আগেই পরিপক্ক হয়ে ওঠে এবং তার আগেই পরাগযোগ ঘটে যায়। সেই জন্য তার মধ্যে আর বাইরের অন্য বৈশিষ্ট্য মিশে গিয়ে অবাঞ্ছিত বৈশিষ্ট্যকে সেখানে প্রবেশ করতে দেয় না, এবং তার একটাই কারণ হচ্ছে সেটা স্বপরাগী হওয়ার জন্য, এবং এই স্বপরাগী হওয়ার জন্যই তার বিশুদ্ধতা বজায় থাকে। এবং সবচেয়ে বড় কথা, মেন্ডেলের সাফল্য লাভের অন্যতম প্রধান কারণ হচ্ছে তিনি যে মটর গাছগুলো নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন প্রতিটা মটর গাছ বিশুদ্ধ বৈশিষ্ট্যের ছিল, এবং বিশুদ্ধ বৈশিষ্ট্যের ছিল বলেই তিনি তার পরীক্ষাগুলোতে সফল হয়েছিলেন। যদি সেগুলো সংকর বা মিশ্র প্রকৃতির মটর উদ্ভিদ হয়ে থাকতো তাহলে কিন্তু তিনি সফল হতে পারতেন না। 6 নম্বর পয়েন্ট, যেটা সহজে ইতর পরাগযোগ ঘটানো যায়, যেটা মেন্ডেল করতে পেরেছিলেন। যদিও তিনি খুব দক্ষ লোক ছিলেন সেই জন্য তিনি করতে পেরেছিলেন, কিন্তু সেটা অনেক সহজে ঘটানো যায়, যেটা অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এত সহজে ঘটানো যায় না।
সংকর উদ্ভিদগুলো জননে সক্ষম। এমন অনেক উদ্ভিদ আছে যদি সংকর প্রজাতি তৈরি করা হয়, সংকর জাত কিন্তু জননে সক্ষম হয় না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে মটর গাছ, সংকর হওয়া সত্ত্বেও সেগুলো জননে সক্ষম। এই কারণগুলো ছিল বলেই মেন্ডেল এগুলোকে পরীক্ষা করে দেখেছিলেন, এবং দেখেছিলেন বলেই তিনি মটর গাছকে নির্বাচন করেছিলেন তার এই বংশগতির পরীক্ষার জন্য। আমরা চলে আসবো এবারে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি। প্রথম যে কারণটা বলা হচ্ছে সেটা হলো এক জোড়া বা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন। অর্থাৎ কখনোই মেন্ডেল এই ধরো গোলাকার বা হলুদ এই দুটো নিয়েছেন, বা একটা নিয়েছেন, যেমন কাক্ষিক বা শীর্ষস্থ, এরকম একটা করে এক জোড়া করে নিয়েছেন অথবা দু জোড়া করে নিয়েছেন, কিন্তু কখনোই তিন জোড়া বা তার বেশি নেননি। তাহলে কি হতো? তাহলে তার রেজাল্ট অনেক জটিল হয়ে যেত এবং তিনি কিন্তু সেখান থেকে কোনো কনক্লুশন বা উপসংহার দিতে পারতেন না। এটা একটা তার সাফল্য লাভের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় কারণ কি, শঙ্করায়নের ফলাফল F3 জনু পর্যন্ত নিয়েছিলেন। এই যে আমি এখানে বলেছিলাম F3 জনু পর্যন্ত বা থার্ড জেনারেশন বা থার্ড ফিলিয়াল জেনারেশন পর্যন্ত তিনি নিয়েছিলেন। এর বেশি যদি হতো তাহলে কি হতো? রেজাল্ট খুব জটিল হয়ে যেত, রেজাল্টের সংখ্যা অনেক বেড়ে যেত, ফলাফল অনেক বেশি হতো, ফলে তিনি সেটার আর কিন্তু বর্ণনা করতে পারতেন না বা বিশ্লেষণ করতে সক্ষম হতেন না, কারণ তার কাছে তখন ডিএনএ, ক্রোমোজোম, অ্যালিল এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার ছিল না, বা তখন এই জিনিসগুলো আবিষ্কার হয়নি। পি জনু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, যেটা বলছিলাম যে যেহেতু এরা স্বপরাগী, ফলে মেন্ডেল যে উদ্ভিদগুলোকে জনিত্রী জনু হিসাবে বেছে নিয়েছিলেন তারা প্রত্যেকেই বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল, তাই তিনি সফল হয়েছিলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, এবং 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে তিনি গুরুত্ব দিয়েছিলেন কোনগুলো না, যেগুলো কন্ট্রাস্টিং, অর্থাৎ একে অপরের সঙ্গে বিশাল পার্থক্য রয়েছে, সেইগুলোর উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন বলে তিনি সফল হয়েছিলেন। প্রতিটি বৈশিষ্ট্য একটি করে জিন দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এমন অনেক বৈশিষ্ট্যের কথা জানি, যেমন ধরা যাক মানুষের উচ্চতা, এখানে মটর গাছের দৈর্ঘ্য বা মটর গাছের উচ্চতা কিন্তু এখানে একটা জিন, এখানে একটা জিন, এর বেশি জিন কিন্তু নেই, ফলে একটা লম্বা হচ্ছে, একটা বেঁটে হচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে যদি আমরা উচ্চতার কথা ভাবি, তাহলে মানুষের উচ্চতা কিন্তু অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয়, এবং সেই জন্যই মানুষের শুধু লম্বা আর বেঁটে বলে কিছু হয় না, লম্বা, মাঝারি, তার থেকে বেঁটে, তার থেকে বেঁটে, এরকম বিভিন্ন হাইটের মানুষ দেখতে পাওয়া যায়। তার কারণ মানুষের উচ্চতাকে অনেকগুলো জিন কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, যাকে পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার বলা হয়, সেটাই পরে আলোচনা করব। কিন্তু এখানে মটর গাছের ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো, প্রতিটা বৈশিষ্ট্য একটা করে জিন দ্বারা নির্ধারিত হচ্ছে, সেটা একটা মেন্ডেলের জন্য ভালো হয়েছিল। তিনি জানতেন না, না জেনে নির্বাচন করেছিলেন, কিন্তু সেটা তার জন্য একটা পজিটিভ দিক ছিল। প্রতি জোড়া অ্যালিল প্রকট ও প্রচ্ছন্ন অবস্থাতেই পাওয়া যায়। প্রতি জোড়া অ্যালিলের একটা করে প্রকট এবং একটা করে প্রচ্ছন্ন দিক আছে, এবং সেই প্রকটটা হচ্ছে সম্পূর্ণ প্রকট, কমপ্লিট ডমিনেন্স দেখা যাচ্ছে। এখানে কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স বা কোডমিনেন্স, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতা দেখা যাচ্ছে না, সম্পূর্ণ প্রকটতা দেখা যাচ্ছে। অর্থাৎ বড় আর সবসময় ছোট আর এর উপরে ডমিনেন্ট হবে বা প্রকট হবে, বড় ওয়াই ছোট ওয়াইয়ের উপরে, এরকম ভাবে সবসময় এই দিকের প্রকটগুলো সদা সর্বদা প্রচ্ছন্নের উপরে প্রকট হবে, অর্থাৎ প্রচ্ছন্নগুলো কোনোভাবেই প্রকাশিত হতে পারবে না। সেটা একটা সুবিধে ছিল মেন্ডেলের জন্য, তিনি না জেনে এগুলোকে বেছে নিয়েছিলেন, কিন্তু সেটা তার পরীক্ষাতে অনেকটা সুবিধা করে দিয়েছিল। অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ, এই যে বললাম প্রায় 30,000 ক্রস তিনি করেছিলেন বা 30,000 সংকরায়ন তিনি করেছিলেন, এর ফলে তার যে বিপুল পরিমাণ অপত্য, সেই অপত্যগুলো থেকে তিনি খুব সহজে তার যে উপসংহার বা তার যে কনক্লুশন বা তার যে প্রতিপাদ্য বিষয়, সেটা তিনি খুব সহজে বোঝাতে সক্ষম হয়েছিলেন। শঙ্করায়নের ফলাফল গণিত ও সংখ্যাতত্ত্ব দ্বারা তিনি বিশ্লেষণ করেছিলেন। এমনি এমনি খালি চোখেও আছে, এটা হচ্ছে, ঠিক আছে বাবা চলো এখান থেকে এটা হয়ে যাবে, এরকম ভাবে তিনি বিশ্লেষণ করেননি। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে গণিত শাস্ত্র এবং সংখ্যাতত্ত্বকে কাজে লাগিয়ে তিনি তার ওই বিষয়কে বর্ণনা করেছিলেন, বিশ্লেষণ করেছিলেন। এবং সর্বশেষ সেটা হচ্ছে যে মেন্ডেল ছিলেন একজন দক্ষ উদ্ভিদবিদ, এবং সেই জন্যই তিনি এই ইতর পরাগযোগ খুব সহজে ঘটাতে পেরেছিলেন, খুব সহজে মটর গাছকে ফলাতে পেরেছিলেন, চাষ করতে পেরেছিলেন। তাহলে এই পর্যন্তই আমাদের মেন্ডেলের পরীক্ষা
এবং তার যে বিভিন্ন দিক, পরীক্ষার যে বিভিন্ন দিক, সেগুলো আমি আলোচনা করলাম। এরপরে যেটা মেন্ডেলবাদটা কি না, উনি এই যে পুরো পরীক্ষা করার পর যে কনক্লুশন বা যে উপসংহার দেন এবং তার যে পুরো পরীক্ষালব্ধ ফলাফল এবং প্রতিপাদ্য বিষয়, তাকেই আমরা একত্রে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলে থাকি। এটা আরো ডিটেলসে আমি বংশগতির যে প্রথম ভিডিও করেছিলাম সেখানে আমি দিয়েছি, পর্ব 1, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজ এখানেই, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ সকলকে।